যত প্রেস ক্লাব তত দোকান। প্রেস ক্লাব তো তার নিজের টাকায় চলে না, চাঁদাবাজির টাকায় চলে। সাংবাদিকতা একটা ডেডিকেশনের লাইন। আমি না খেয়ে থাকবো, কিন্তু আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। সাংবাদিকের সংখ্যা বাড়ছে। দেখা যায় রিক্শাওয়ালাও সেও পরিচয় দেয় যে ভাই আমি অমুক .com এর সাংবাদিক। কারা খুন করলো? কিভাবে করলো? কতদিন আগে প্ল্যান করছে? কিন্তু মানুষ আসলে জানতে চায় এই মানুষটা যে খুন হলো এর নেপথ্যে কারণটা কি? কেন খুন হলো? আপনার সম্মানের জন্য একটু শিক্ষকতা করেন না। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে তা ফুরিয়ে যাবে। জীবনের বাঁকে বাঁকে নানান অভিজ্ঞতায় মোড়ানো থাকে কিছু লক্ষ্য ও উদ্দেশ্য। লুকানো থাকে অজানা অনেক গল্প ও অভিজ্ঞতার কথা। জনগণকে সচেতন করার জন্য খবরের পেছনের খবর যারা জীবন বাজি রেখে প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করেন এবং দেশবাসীকে জানান, রাষ্ট্রযন্ত্রকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করেন, সেই তাদের জীবন সম্পর্কে বা তাদের জীবন গল্প, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরামর্শের কথা আমরা কজনই বা জানি। জি, আমরা সাংবাদিকদের কথাই বলছি। আরটি বিডি নিউজের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানের আজকের পর্বে আমরা পেয়েছি বাংলাদেশের সাংবাদিকতায় এক উজ্জ্বল নাম, চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং নারায়ণগঞ্জের জনপ্রিয় দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক জনাব আবু আল মুরসালিন বাবলা সাহেবকে। চলুন আমরা তার কাছ থেকে তার জীবন ও সাংবাদিকতার নানা অধ্যায় নিয়ে এক মুগ্ধকর আলোচনায় অংশ নিই। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, সাংবাদিকতা পেশায় আসার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন? আসলে আমি যখন ছাত্র জীবন থেকে লেখালেখি করতাম, টুকটাক লেখালেখি করতাম, কবিতা লিখতাম বা আদার্স গল্প, ছোট ছোট, মানে এটা তেমন হবি ছিল না, কিন্তু শখ করে লেখালেখি করতাম। যখন আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করব, এই মুহূর্তে আমার এক ফ্রেন্ড আমাকে বলল, তুই তো লেখালেখি করিস, এই সময় বিভিন্ন পত্র পত্রিকায় লোক নিচ্ছে, তুই ট্রাই করে দেখতে পারোস, তাহলে তুই সাংবাদিকতা করলে তো লেখালেখির হাতটা আরো ভালো হবে। তখন আমি ওর কথার সূত্র ধরে তখন বিভিন্ন দৈনিক পত্রিকা খোঁজা শুরু করলাম যে কোন কোন পত্রিকা নতুন বের হচ্ছে বা কোন কোন পত্রিকায় লোক নেবে। তখন আমি প্রথমে পত্রিকা একটা পেলাম হলো দৈনিক সবুজ বাংলা। এটা হলো নয় পাটুয়ারটুলি থেকে প্রকাশিত হয়। ওখানে আমি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে ওখানে গিয়ে যখন গেলাম, দেখলাম যে নারায়ণগঞ্জ জেলায় বা শহরে আগের থেকে লোক নেওয়া আছে, কিন্তু ওরা আমার আচার ব্যবহারে বা লেখালেখিতে ওরা পছন্দ করে। ওনার যে সম্পাদক ছিল রাকিব সাহেব, উনি বললেন আপনি একটা কাজ করেন, ফতুল্লা প্রতিনিধির একটা কার্ড নিয়ে যান। ঠিক আছে, তখন আমি ফতুল্লা প্রতিনিধির কার্ড নিলাম। কার্ড নেওয়ার পর কিছুদিন নিউজ করলাম, অল্প কিছুদিন নিউজ করলাম। ঠিক আছে, এরপরে দেখলাম যে পত্রিকায় বিজ্ঞাপন দিল, ইত্তেফাক, তারপর সহ আরো বিভিন্ন যে পত্রিকাগুলো আছে ওই সময়, দৈনিক বাংলা, সেখানে দৈনিক জনকণ্ঠ নামে একটা পত্রিকা বের হবে, খুব ব্যাপক আঙ্গিকে বের হবে। তখন আমি খুব আশাবাদী হয়ে উঠলাম। তখন আমি ওখানে আবার অ্যাপ্লিকেশন করলাম। সবুজ বাংলাটা আমার ছোট ইয়ে ছিল পত্রিকা, কিন্তু ওইভাবে আমার ভালো লাগে না, ছোট্ট আঙ্গিকা ইয়াতে লেখালেখির ওরকম সুযোগ ছিল না। পরবর্তীতে দৈনিক জনকণ্ঠে নারায়ণগঞ্জ করসপন্ডেন্ট হিসেবে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ছোট মানুষ তখন লেখাপড়া করতেছে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে বাঘা বাঘা সাংবাদিকরা ওখানে অ্যাপ্লাই করছে নারায়ণগঞ্জ প্রতিনিধি হওয়ার জন্য। আমি তারপর ওখানে চেষ্টা করলাম, তাদের সঙ্গে প্রতিযোগিতা অংশ নিলাম। প্রতিযোগিতা অংশ নেওয়ার পর প্রায় 23-24 জন নারায়ণগঞ্জ থেকে কাজ করতো। তো লাস্ট বিচারে গিয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষ আমাকে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সিলেক্ট করলো। এই হলো আমার কাজ শুরু হলো, কারণ ওই সময় জনকণ্ঠ পত্রিকাটা বাংলাদেশের সেরা পত্রিকা হিসেবে মাঠে আসছিল। 5টা জায়গা থেকে পত্রিকাটা প্রিন্ট ভার্সন বের হতো, মানে ব্যাপক আলোড়ন তুলছিল। এই তো শুরু হলো আমার পথ চলা। স্যার, দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের যে আপনি আপনার ক্যারিয়ারের সবচেয়ে গর্বিত অর্জন কোনটি বলে মনে করেন? ক্যারিয়ারে গর্বিত অর্জন বলতে হলো যে যেমন আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি। পুরস্কারের মধ্যে একটা পুরস্কারের কথা বলি, সেটা হলো যে আওয়ামী লীগ সরকার আমল, এই সময় ব্যাপক গুম হতো। প্রতিদিন আমরা দেখতাম, খবরের পাতা খুলে দেখতাম, টিভিতে খবর দেখতাম। তখন আমি চ্যানেলিতে কাজ করছি। ওই মুহূর্তে আমার চিন্তা হলো যে গুম নিয়ে আসলে এই যে মানুষগুলো গুম হয়ে যায়, মানুষগুলো কোথায় যায়, কারা নিয়ে যায়, কোথায় উঠায় নিয়ে যায়, কিভাবে উঠায় নিয়ে যায়, মানুষ কথা বলতে ভয় পেত, ওর পরিবারগুলোর অবস্থাই পায়। তখন আমি এই গুম নিয়ে, গুমের পরিবারের মানুষদেরকে নিয়ে কিভাবে উঠে নিয়ে গেছে, রাতে রাতে কারা উঠে নিয়ে গেছে, কিভাবে নিয়ে যেত, তাদের আর্তনাদ, কোথায় নিয়ে যেত, কোথায় রাখতো, ঠিক আছে, এগুলো খোঁজা শুরু করে দিলাম। তো এইটা নিয়ে আমি প্রায় অনেকগুলো পর্ব
করেছিলাম, প্রায় 18-19টা পর্ব করেছিলাম। তার মধ্যে 10টা পর্ব আলোর মুখ দেখতে পেয়েছে। এরপরের পর্বগুলো আলোর মুখ আর দেখতে পাইনি। ওইটাতে আমি ঢাকা রিপোর্টার্স ইউটি গ্রামীণ ফোন যে অ্যাওয়ার্ড যেটা আছে বেস্ট রিপোর্টিং এর জন্য, ওই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডটা আমি পাই। এটা আমার একটা জীবনের সেরা অর্জন। কোনো একটি কঠিন সময়ের কথা বলুন যখন আপনি হতাশ হয়ে পড়েছিলেন এবং কিভাবে তা কাটিয়ে উঠলেন। আমি বরাবরই যখন সাংবাদিকতা শুরু করি, আমার একটা ব্রত ছিল যে আমি কঠিন পরিশ্রম করব, সমাজের মানুষের কাছে যাব। আমার বাবার অনেক পাটের ব্যবসা করতেন, অনেক বড় ব্যবসা ছিল। বাবা মাকেও চাইতো না আমি সাংবাদিকতা করি। বাসার থেকে প্রতিনিয়ত যে আমি সাংবাদিকতা না করি, ব্যবসায় ঢুকে যাই, আমি আসলে পারতাম না। আমার কাছে মনে হতো যে মানুষের কাছাকাছি যাওয়ার সহজতম মাধ্যম হলো সাংবাদিকতা, রুট লেভেলে যাওয়ার। তারপরে অনেকদিন সাংবাদিকতা করার পর অনেক ঘন্টা কাজ করতাম, খুব বেশি স্যালারি দিত না। যে স্যালারি দিত সেই স্যালারি দিয়া চলতো না, বাসা থেকে টাকা নিয়ে আসতে হতো, এটা নিয়ে চলতে হতো, কষ্ট হতো, অনেক কষ্ট করতাম, অনেক কষ্ট করতাম। কিন্তু স্যালারি যে বাড়বে বা ভালো কিছু করব, এই জিনিসটা পারতেছিলাম না। এর মধ্যে বিয়ে করলাম। বিয়ে করার পরে তখন তো বাবা বলে দিল যে তোমার ইনকাম দিয়ে তোমার সংসার চালাইতে হবে, ঠিক আছে, আমি ও খাইতে পারবো। তখন অনেকটা হতাশ হয়ে পড়লাম। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার নারায়ণগঞ্জের সাংবাদিকতা তো অনেক সাংবাদিকতা অনেক বছর হয়ে গেছে, আসলে নারায়ণগঞ্জে আর সাংবাদিকতার আমার পাওয়ার কিছু নাই। কারণ আমি নারায়ণগঞ্জের আনাচে কানাচে যা কিছু আছে সবকিছু আমি আমার সাংবাদিকতার ওই টাইমটাতে শেষ করে ফেলছি। আমার অর্জন হলো জেলা প্রশাসক বা এসপি পর্যন্ত আমার হলো অর্জন, এর বাইরে আমার কোনো অর্জন নাই, ঠিক আছে। ওটা আমার কাছে মনে হলো যে না, আমি এমন সাংবাদিক হবো যে প্রধানমন্ত্রী পর্যায়ে যেতে পারি, ওনার ইন্টারভিউ নিতে পারি, ঠিক আছে, বড় বড় মন্ত্রীর সঙ্গে মিশতে পারি। তখন আমি কিভাবে যাব, কিভাবে, কারণ সাংবাদিকতার পথটা এখন যতটা ইজি, এই তখনকার পথটা এতটা ইজি ছিল না, অনেক কম্পিটিশন ছিল এবং ওই সময় অনেক মেধাবী সাংবাদিক ছিল বিভিন্ন পত্রিকার মধ্যে। ওই ক্ষেত্রে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে না, আমাকে নারায়ণগঞ্জ ছাড়তে হবে। তবে হঠাৎ একদিন চিন্তা করে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় চলে গেলাম। আমি মানব জীবনে তখন কাজ করি, তখন মোদি ভাইকে বললাম, সম্পাদক, উনি অনেক আদর করতেন। আমি বললাম ভাই আমি নারায়ণগঞ্জ কাজ করবো না, আমাকে ঢাকায় একটু সুযোগ দেন। উনি আমাকে সুযোগ দিলেন ঢাকায়। তারপরে আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পর নতুন ঢাকা, বিশাল নারায়ণগঞ্জ ছোট্ট একটা জেলা, এখানকার পরিবেশ পরিস্থিতি চেনা, কিন্তু ঢাকা তো আমার চেনা ছিল না, বিশাল একটা রাজধানী শহর। এখানে কাজ করতে গিয়ে পদে পদে নানা রকম প্রবলেমে পড়তাম, কষ্ট হতো, পকেটে টাকা থাকতো না। দেখা যেত যে পকেটে তো 5 টাকা আছে, 2 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে খাইছি, সারাদিন না খেয়ে আছি। এরকম করতে 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 অনেক কষ্ট হতো, কিন্তু পয়সা আর বাড়তো না, স্যালারি আর বাড়তো না। তখন অনেক হতাশ হয়ে যেতাম যে কিভাবে বাঁচবো, তাদেরকে ছেড়ে দেবো পেশা, অন্য কোনো পেশায় চলে যাব। এটাই আমাকে মানে পীড়া দিত যে আসলে আমি সার্ভাইভ তো পারতেছি না, আমি আরো উপরে উঠতে চাচ্ছি, পারতেছি না। আর শুধু সাংবাদিকতা করলেই তো হবে না, আমাকে সাংবাদিকতা করতে গিয়ে আমি যাতে আমার সংসারটা চালাইতে পারি, এটা যাতে হালাল রুজির মাধ্যমে আমি সংসারটা চালাইতে পারি, এটা ছিল। কিন্তু এটার জন্য আমার অনেক কষ্ট করতে, অনেক কম্পিটিশন করতে হয়েছে। স্যার, সত্য সুন্দর প্রতিষ্ঠায় আপনি সাংবাদিকতা করছেন, যে কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো চাপ আপনার উপর, আপনার পত্রিকার উপর কি হয়েছে, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি আপনি হয়েছিলেন এবং সেটা আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারছেন স্যার? এখানে যে বিষয়টা হলো যে আমি নারায়ণগঞ্জ থেকে একটা পত্রিকা বের করি, এই পত্রিকাটা দৈনিক যুগের চিন্তা, এটা খুব নারায়ণগঞ্জ পপুলার দৈনিক। এই পত্রিকাটা শুরু থেকে, জন্মলগ্ন থেকে আমি কখনো আসলে মানে অপরাধীদের গডফাদার যা, তাদের সাথে কখনো আপোষ করি নাই। আমি যখন আমার কাজ পর্যন্ত, মানে আমার পর্যন্ত যে নিউজটা পৌঁছেছে, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি কখনো তাকাইনি। আমি সবসময় তাকাইছি হলো পাঠকদের, কারণ সাংবাদিক কিন্তু তার নিজের কথা কখনো বলতে পারে না। কারণ একজন সাংবাদিক হলো পাঠকের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, মিরর হিসেবে কাজ করে। আয়নায় যেমন দাঁড়ালে যেমন নিজের চেহারাটা দেখা যায়, ঠিক সাংবাদিকটা হলো, সাংবাদিকতা যারা করি আমরা বা আপনারা যারা করেন, এটাকে ভাবতে হবে যে এটা আয়না, এটা হলো মানুষের প্রতিচ্ছবি, আপনার মাধ্যমে তারা দেখতে চায়, মানুষটা দেখতে চায়। এই ক্ষেত্রে আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ অনেক একটা ভালো একটা জেলা, কিন্তু ভালো একটা জেলা হলো এই জেলাটা আসলে এককভাবে নিয়ন্ত্রণ করতো ওসমান পরিবার। ওসমান পরিবারের শামীম ওসমান, এটা হলো সন্ত্রাসীদের গডফাদার, ঠিক আছে। পুরো জেলা জুড়ে এই সন্ত্রাসীর ব্যাপক বাহিনী রয়েছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে বাহিনী রয়েছে। কিন্তু আমি তার সাথে বা তার বাহিনী যখনই নিউজ পেতাম আমি নিউজ করতাম। এই নিউজ করতে গিয়ে আমি তারও সরলে পড়েছি, 36টা মামলা সে আমাকে দিয়েছে। আমাকে আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে হয়েছে। উনি বারবার প্রস্তাব পাঠিয়েছেন আমি যে তার সাথে আপোষ করি, কিন্তু আমি বলছি যে না, আমি আমার পাঠকের স্বার্থে আমি তার সাথে আপোষ করব না। আমি আমার নীতিটাকে বিসর্জন দিই নাই। এই কারণে আমার পত্রিকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনেক কষ্ট করে মহামান্য হাইকোর্ট তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমি অন্যায়ের শিকার হয়েছি। মহামান্য হাইকোর্ট 28 দিন পর পত্রিকাটা খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন। তারপরও পর্যায়ক্রমে আমরা অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি কিছু করতে না পারি, ঠিক আছে, বারবার আমার হাউসটাকে ভাঙা হয়েছে নানা কৌশলে, ঠিক আছে, পত্রিকাটাকে বারবার ভাঙা হয়েছে, বিভিন্ন লোকজনকে ভাগায় নিয়ে যাওয়া হয়েছে, ট্রেড দেওয়া হয়েছে, তারপর আমি আপোষ করি নাই। জি স্যার। স্যার, আপনার জীবনের প্রধান দৃষ্টি আকর্ষণকারী বিষয় কোনটি?
এখানে যে বিষয়টা হলো কি, আসলে আপনার এমন একটা সময় ছিল সাংবাদিকতা প্রতিকূল ভাবে জি স্যার। চলতে হতো। তখন মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। আমরা যখন সাংবাদিকতায় আসি, টেলিফোন লাইন ছিল, টেলিফোন লাইনগুলো নষ্ট থাকতো। জি স্যার। আমাদের ইনফরমেশন পেতে অনেক কষ্ট হতো। আমরা পায়ে হেঁটে মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়ে ইনফরমেশন জোগাড় করে নিয়ে আসতাম। সোর্স মাধ্যমে লোক মারফত খবর পেয়ে আমরা সেই জায়গাগুলো যেতাম, সেখান থেকে তথ্য উঠে নেয়। কিন্তু এখন আধুনিক যুগ, ইন্টারনেট, মোবাইল, সবার হাতে সবাই সাংবাদিক এখন, তাই না? এখন শুধুমাত্র যে আগে যেমন সাংবাদিক হতে হতো, এখন কিন্তু না। যার হাতে একটা মোবাইল ফোন আছে, ক্যামেরা মোবাইল আছে, ডিভাইস আছে, উনি নিজেই কিন্তু সাংবাদিক। দেখা যাচ্ছে যে ওনার ফেসবুক আছে, ওনার টুইটার আছে, উনি সঙ্গে সঙ্গে কোথাও কোনো ঘটনা ঘটলে উনি কিন্তু ছবি তুলে কিন্তু ভিডিও রেকর্ডিং করে কিন্তু আপ করে দিচ্ছে। তার মানে তথ্যের যে প্রবাহটা অনেক দ্রুত গতিতে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো যে সবকিছু যেমন বেড়েছে, সাংবাদিকের সংখ্যাও যেমন বেড়েছে, সাংবাদিকের মাধ্যমও যেমন বেড়েছে, সত্য উদ্ঘাটনের যে মাত্রাটা, এটা কিন্তু যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে আমি ঘাটতি দেখতে পাই। আগে যেমন আমরা কাজ করতাম, দরদ দিয়ে কাজ করতাম, এখন হলো কপি পেস্ট করে। একটা অনলাইনে একটা নিউজ প্রকাশিত হলো, সে অনলাইনে নিউজটা কপি করে আরেক অনলাইনে মেরে দিচ্ছে, পরিশ্রম করতেছে না। দেখা যাচ্ছে যে এতে করে তথ্য বিভ্রাট হচ্ছে। প্রকৃত ঘটনা আসলে সাংবাদিকদের কাছ থেকে, মানে ম্যাক্সিমাম সাংবাদিকের কাছ থেকে যেভাবে আসা উচিত ছিল, আমি মনে করি সেভাবে হচ্ছে সত্যটা বের হয়ে আসে। স্যার, আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি যদি কিছু পরিবর্তন বা নতুন উদ্যোগ আনতে চান সাংবাদিকতার ক্ষেত্রে, তাহলে সেগুলি সম্পর্কে কিছু বলুন স্যার। সাংবাদিকতার ক্ষেত্রে পরিবর্তন আনতে গেলে অবশ্যই শিক্ষিত ছেলে মেয়েদেরকে এই লাইনে আসতে হবে। এই লাইনটা কোনো ব্যবসার লাইন না, এই লাইনটা হলো ডেডিকেশনের লাইন। আমি না খেয়ে থাকবো, কিন্তু আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে, এরকম ব্রত নিয়ে যদি কেউ আসতে পারে, তার কাছ থেকে সৎ সাংবাদিকতা, ভালো সাংবাদিকতা সব। যেমন একটা সময় ছিল, যে সময়ে শিক্ষক হতেন ধনী পরিবারের, বর্ণাঢ্য পরিবারের মানুষরা শিক্ষকতার পেশায় নিয়োজিত হতেন। কেন হতেন? কারণ তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তারা চাইতেন, তারা ভালো একটা রিচ ফ্যামিলির মানুষ, তারা সম্মানের জন্য শিক্ষকতা করতেন। আর এখন কিন্তু তা না। এখন হলো, মানে এখন আর সম্মানের জন্য কেউ শিক্ষকতা করেন না। এটা জাস্ট একটা পেশা। আমি এর কোন রকম একটা ঘুষ টুস দিয়ে একটা স্কুলে ঢুকতে পারলাম, কলেজে ঢুকতে পারলাম, বা কিছু কোনোভাবে মেধা দিয়ে যেভাবে, তারপর আমি যে মানে ব্যাচ পড়াইলাম, ইলিগাল ভাবে টাকা কামাই করলাম, এই যে এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। সাংবাদিকতা ক্ষেত্রেও সেম জিনিসটা। সাংবাদিকের সংখ্যা বাড়ছে, ঠিক আছে? এখন দেখা যায় রিক্সাওয়ালা মাঝে মাঝে যদি রাগারাগি করি, দেখা যায় সেও পরিচয় দেয় যে ভাই, আমি অমুক .com এর সাংবাদিক। কিভাবে হলেন? আপনাদের লেখাপড়া যায়? মানে আমি পয়সা দিচ্ছি, পয়সা দিয়ে আমি সাংবাদিকতা হয়েছে। সাংবাদিকতার মানে সেটা হলো যে সাংবাদিকতাটাকে ব্রত হিসেবে নিতে পারলে, তাহলে ওই মানুষ যিনি নিতে পারবেন, তাকেই আসলে এই পেশায় আসা উচিত। মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য, বা উৎকোচ কামাই করার জন্য, বা পুলিশের সোর্স হিসেবে কাজ করার জন্য, ঠিক আছে, অপরাধীদের সোর্স হিসেবে কাজ করার জন্য সাংবাদিকতা পেশা না আসাই ভালো। কারণ আমরা যারা দেখতে পাচ্ছি যে, এখন আমি নারায়ণগঞ্জ শহরের কথা বলি, ঠিক আছে, হ্যাঁ, কমপক্ষে 10 থেকে 15 হাজার সাংবাদিক আছে। 10 থেকে 15 হাজার সাংবাদিক একটা ডিস্ট্রিক্টে কাজ করে, যাদের ম্যাক্সিমামই অশিক্ষিত, যারা ম্যাক্সিমামই মাদক ব্যবসায়ী, যাদের ম্যাক্সিমাম পুলিশের সোর্স, ঠিক আছে, বিভিন্ন অপরাধীদের সোর্স হিসেবে তারা কাজ করে। কিন্তু আসলে মানুষ তো ওই লোকগুলোকে দেখতেছে, পেশাটা কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে। জি স্যার। এই জন্য যারা শিক্ষিত ছেলে মেয়ে, তাদেরকে ফ্রন্ট লাইনে আসতে হবে, তাদেরকে ঝেড়ে কাশতে হবে, এবং তারা যখন একটিভ ভাবে সাংবাদিকতার কাজটা করবে, তখন এই যে আগাছাগুলো অটোমেটিক ঝরে যাবে। স্যার, সুন্দর বলছেন স্যার। স্যার, জনগণের সেবা প্রাপ্তির খাতসমূহে অনুসন্ধানীমূলক সংবাদ কি যথেষ্ট বলে মনে হচ্ছে? অনুসন্ধানী সেবামূলক যে আমাদের আসলে মানুষ চায় হলো ঘটনার পিছনে ঘটনা জানতে। এটাই হলো অনুসন্ধানীমূলক সাংবাদিকতা। এই অমুক বাস উল্টায় পড়ে গেছে, তমুক আহত হয়েছে, ঠিক আছে, অমুকের বাড়িতে চুরি হয়েছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে, একজন মার্ডার হয়েছে, এগুলো তো আসলে তাৎক্ষণিক একটা নিউজ। মানুষ এগুলো তাৎক্ষণিক ভাবে জেনে যায়, যেভাবে আজকে মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে এগুলো মানুষ জেনে যায়। কিন্তু মানুষ আসলে জানতে চায়, এই মানুষটা যে খুন হলো, এর নেপথ্যে কারণটা কি, কেন খুন হলো, কারা খুন করলো, কিভাবে করলো, কতদিন আগে প্ল্যান করছে, এর পিছনে কি থাকতে পারে, এর পিছনে কি তৃতীয় কোনো পক্ষ আছে, চতুর্থ কোনো পক্ষ আছে, মানুষ কিন্তু এগুলো জানতে চায়। আর
বিভিন্ন জায়গায় কিন্তু অপরাধ কিন্তু থেমে নাই। যতদিন পৃথিবী ধ্বংস হয় নাই, ততদিন পর্যন্ত পৃথিবীতে অপরাধ থাকবে। একজন সাংবাদিকের কাজ কি? একজন সাংবাদিকের কাজ হলো অপরাধের যে কেন্দ্রবিন্দু, এটাকে খুঁজে বের করা, মানুষের কাছে ফুটায় তোলা যে অমুক জায়গায় অপরাধ হচ্ছে, এই পদ্ধতিতে অপরাধ হচ্ছে। এটি হলো সাংবাদিকতা। স্যার, জনগণের সেবা প্রাপ্তির খাতসমূহকে দুর্নীতিমুক্ত রাখতে সাংবাদিক মহল বা প্রেস ক্লাব কতটা সফল হচ্ছে বলে মনে করেন? 0% সফল হচ্ছে। কারণ প্রেস ক্লাব তার আদর্শের জায়গাতে নাই। কারণ এখন মিডিয়ার সংখ্যাও বেশি। একটা জেলায় যেমন আগে একটা প্রেস ক্লাব ছিল, সাংবাদিকও বাড়ছে, প্রেস ক্লাবের সংখ্যাও বাড়ছে। আমি মনে করি এই যে প্রেস ক্লাব গুলো করা হয়, এগুলো আসলে এগুলো মানে এটা হলো জাস্ট দোকান খোলা একটা। যত প্রেস ক্লাব তত দোকান খুললো, এবং আর প্রেস ক্লাব তো তার নিজের টাকায় চলে না, চাঁদাবাজির টাকায় চলে, ডোনেশনে চলে। ওই ব্যবসায়ীরাদের কাছ থেকে মানে তারা আরেকটা দোকানের সন্ধান পাইলো। প্রেস ক্লাবের কোনো প্রেস ক্লাবের কোনো জনগণমূলক কাজে কোনো প্রেস ক্লাবের কোনো ভূমিকা নেই, আমি মনে করি না আছে। স্যার, বিশেষ বিশেষ ক্ষেত্রে সময়ানুযায়ী শক্তিশালী তথ্য উদ্ঘাটন ও সংবাদ উপস্থাপন দুর্নীতি বন্ধে অনেক কার্যকরী ও জবাবদিহিতা নিশ্চিত করে। এরকম সম্মিলিত শক্তি, তথ্য উদ্ঘাটন ও সংবাদ পরিবেশন টিম গঠন করা যেতে পারে কি? টিম গঠন করা যেতে পারে। যেমন সেটা হলো যে, আমি যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলো কিন্তু অনুসন্ধানীমূলক সাংবাদিকতা করার জন্য তাদের একটা রিসার্চ টিম আছে। তারা কিন্তু একটা নিউজ আজকে পেলাম, আজকে করে দিলাম, এটা করে না। তারা প্রথমে ওটা সংগ্রহ করে, দেখে, তারপর তাদের টিম দীর্ঘদিন থেকে ওটার উপর কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, রিসার্চ করে, রিসার্চ টিম আছে। তারপর যখন পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি হয়, তখন তারা পাবলিকের কাছে এটা প্রকাশ করে এবং ব্যাপক আলোড়ন করে। এই ক্ষেত্রে আসলে অবশ্যই একটা হাউজেরই উচিত তার একটা অনুসন্ধানী টিম থাকা, এবং অনুসন্ধানী টিমটা যাতে মানে একদম শেকড়ে গভীরে যেতে পারে, যেতে চায়, এরকম মন মানসিকতার ছেলে মেয়েদেরকে নিয়ে করা উচিত, এবং তারা যাতে নিজ থেকে, ভেতর থেকে অরিজিনাল খবরটা বের করে নিয়ে আসে, তাহলে সমাজ উপকৃত হবে। স্যার, আমি ভাবতেছিলাম কি স্যার এরকম যে স্যার, আপনি একজন একটা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, হুম। এরকম আপনার জানা মতো আরো কিছু সৃজনশীল প্রকাশক সম্পাদক আছেন, হুম। তাদের সঙ্গে জয়েন্টলি কিছু বাছাই করে কয়েকটা পত্রিকা যদি সাংবাদিক ওরকম যোগ্যতা সম্পর্কে যদি একত্রিত করে আনা যায়, জনগণের সেবা খাতসমূহ যেমন মেডিকেল, শিক্ষা, ভূমি অফিস, হাসপাতাল, হাউসকিপিং, হুম। যেখানে আমাদের তো হাউসকিপিং এর কোনো চিন্তা ভাবনা নাই শহরে বা বিভিন্ন জায়গায়। এই সমস্ত ক্ষেত্রে যদি এরকম একটা জয়েন্ট টিম একটা লিডের মাধ্যমে সমন্বয় ভাবে করে, তাহলে আমার মনে হয় স্যার এই দেশটাই এই নতুন ভাবে যেভাবে বৈষম্য আমরা চেঞ্জ করে যাচ্ছি, সুন্দর করে গঠন করে যাচ্ছি, আমার এটা কার্যকরী একটা ব্যবস্থা হতে পারে স্যার। আমি ওই টিম গঠন করা যেতে পারে কিনা স্যার? না, আপনার প্রস্তাবটা ভালো, এরকম করতে পারলে ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব না। এটা কখনো সম্ভব না, কারণ আহ বাংলাদেশে একসাথে কাজ করার মতন মানসিকতা সম্পন্ন লোকের মানে বড় অভাব দেখা যাবে। হয়তো শুরু করা যাবে, কিন্তু এটা কিছুদিন পরে এটা ভেঙে যাবে। এটা কখনো সম্ভব না। আমাকে প্রতিযোগিতা করতে হলে আমাকে নিজেকেই নামতে হবে, নিজেকেই নিজেকে মানে তুলে ধরতে হবে, এবং নিজের শক্তি দিয়ে সবকিছু পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নিজের মেধা দিয়ে নিজেকে টিম তৈরি করতে হবে। কখনো এটা ঐক্যবদ্ধ হয়ে করা সম্ভব না এটা। ঠিক আছে স্যার। মিডিয়া শিল্পের গুরুতর সমস্যাগুলো কি কি এবং কিভাবে সমাধান করা যেতে পারে স্যার? মিডিয়া শিল্পে গুরুতর সমস্যা হলো, প্রধান সমস্যা অর্থনৈতিক সংকট। কারণ একটা মিডিয়াতে আহ যারা কাজ করেন তাদেরকে অবশ্যই স্যালারি দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু স্যালারি আসার জন্য মালিক পক্ষ তার ব্যক্তিগত ভান্ডার থেকে কতদিন দেবে? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, ঠিক আছে, হ্যাঁ। একটা মালিক পক্ষ কখনোই দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চান না বা পারেন না, ঠিক আছে। ওই ক্ষেত্রে বিজ্ঞাপনের প্রয়োজন হয়, সরকারি অনুদানের প্রয়োজন হয়। সরকার মিডিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেন, বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেন তাদের প্রচারের জন্য, মিডিয়াগুলো এতে উপকৃত হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মিডিয়া বাহির থেকে বিজ্ঞাপন অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে ওই মিডিয়াটা
মানে কখনোই স্বাবলম্বী হবে বলে আমি মনে করি না। জি স্যার। স্যার, আপনি যদি বর্তমান তরুণ সাংবাদিকদের জন্য একটি পরামর্শ দিতে চান তাহলে তা কি হবে? তরুণ সাংবাদিকদের জন্য পরামর্শ, তরুণ সাংবাদিকরা অবশ্যই মেধাবী। তরুণ সাংবাদিক বলতে আমি অবশ্যই শিক্ষিত তরুণদের কথা বলছি। জি স্যার। ঠিক আছে? তারা অবশ্যই মেধাবী। তরুণ সাংবাদিকরা ভালো ভালো কাজ করতেছে। বিভিন্ন মিডিয়াতে তরুণ সাংবাদিকরা অনেক বড় বড় কাজ করছে এবং সাহসী কাজ করছে। তাদের জন্য আমার আমার একটাই হলো অনুরোধ, যেটা হলো যে আপনারা কাজ করবেন সততার সাথে, কারো কাছে কখনো বিক্রি হবেন না। তাহলে দেখবেন যে আপনার সিঁড়ির উপরে ওঠার যে সিঁড়ির ধাপগুলো খুব স্বচ্ছ থাকবে, আপনি খুব দ্রুত উপরে উঠতে পারবেন। স্যার, কোন বিষয়টা নিয়ে আপনি কিছু কথা বলতে চান যে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারিনি? না, সেটা হলো যে আপনাদের যে উদ্যোগ শুনলাম, উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এই উদ্যোগটাকে টিকে রাখতে হলে আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং এই টিমের সাথে মেধাবী, সৎ, কর্মঠ লোককে যুক্ত করতে হবে। যদি যুক্ত করা সম্ভব হয় এবং তারা যদি সবাই আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে খুব দ্রুত আপনাদের যে অনলাইন পোর্টাল এটা এগিয়ে যাবে। এছাড়া কখনোই এগোবে না। আপনার সাফল্য কামনা করি। RTBD নিউজ ও পাঠকদের আপনার মূল্যবান সময় ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আপনার দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ।